এর আগে আমার এই চ্যানেলে বেনজিরের গডফাদারকে সংক্রান্ত দুটো ভিডিও করেছিলাম এবং ভিডিও দুটোতে বেনজিরের আসল গডফাদারকে খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। এবার এমন একজনকে পাওয়া গেল যিনি শুধু বেনজির এবং আনারের অপকর্ম আড়াল করার প্রাণপণ চেষ্টা করছেন। সরকারের এই প্রভাবশালী মন্ত্রী মন্তব্য করেছেন, আনার চোরাচালানে যুক্ত ছিল এমন কথা আমরা বলিনি, এমনকি রাজনৈতিক কারণে তাকে হত্যা করা হয়েছে এমন কথাও নাকি সরকার বলেনি। পাশাপাশি বেনজির সম্পর্কে তিনি মন্তব্য করেছেন, বেনজিরের সম্পদের যে বিবরণ আসছে সেখানে কাগজপত্র ঠিক আছে, কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু তিনি কোনো অপরাধ করেছেন, তিনি সম্পদ দখল করেছেন, অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন এমন কোনো তথ্য নাকি এখন পর্যন্ত আসেনি। এবং তিনি বলছেন, যদি তদন্ত কর্মকর্তারা প্রমাণ করতে পারে তখন দেখা যাবে কোনো ব্যবস্থা নেওয়া যাবে কিনা। আসসালামু আলাইকুম দর্শক, আগেও বলেছি যে বেনজিরের পেন্ডোরার বাক্স থেকে বেরোচ্ছে এই জিনিসপত্র। বেরোতে আমরা নানান কিছু দেখছি। আরেকটি বেশ চমৎকার রিপোর্ট দেখছি, বেনজিরের রূপগঞ্জের বাড়ি স্থানীয়দের কাছে রহস্য। দর্শক, এই ডুপ্লেক্স একটা বাড়ি দেখা যাচ্ছে সুদৃশ্য, বলা হচ্ছে 24 কাঠা জায়গা জুড়ে একটা আলিশান ডুপ্লেক্স বাড়ি। সত্যি মানে এরকম একজন মানুষ কখন সৃষ্টি হয়, যখন তারা মনে করে যে দুর্নীতি যাদের উপর ভর করে করলাম শত শত কোটি টাকা, তারা কখনো পরিবর্তন হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক, আর অবশ্যই একটি লাইক। যে দুর্নীতি যাদের উপর ভর করে করলাম শত শত কোটি টাকা, তারা কখনো পরিবর্তন হবে না, তারা থাকবেই। আর যেহেতু তারা থাকবে, তাদের পারপাস সার্ভ করেছি, সুতরাং সমস্যাটা কি? জবাবদিহিতা তো নাই। 5 বছর পর পরিবর্তন হবে। যদি এরকম একটা কাঠামো থাকতো তাহলে সতর্ক হতো যে না, আমাকে সাবধানে চলতে হবে, কারণ আমাকে জবাবদিহি করতে হবে। কোনো 5 বছরে যদি আমি দুর্নীতি অনিয়ম করি, পরের 5 বছরে যদি সরকার না থাকে তাহলে আমাকে তো ধরবে। তো এই যে একটা ভয় নিজেকে নিবৃত করার, সেই ভয়টা কেটে গিয়েছিল। বেনজিররা মনে করেছিল যে বর্তমান সরকার বোধহয় আজীবন ক্ষমতায় থাকবে এবং তারা ক্ষমতায় থাকুক বা না থাকুক সবসময় প্রভাবশালী বা ক্ষমতাশালী হিসেবে থাকবে, এবং তারা এই রাষ্ট্র এই ক্ষমতার যন্ত্রকে টিকিয়ে থেকে এইভাবেই কাটাবে সারাটা জীবন। তো এই কারণেই টাকা বিনিয়োগ, কোটি কোটি টাকা কি করবে, কত টাকা আর ব্যাংকে রাখা যায়, সুতরাং দেশে বিদেশে যেভাবে পারে। আর উনি তো আয়েশি লোক, সেই বোট ক্লাবের প্রেসিডেন্ট হন, আলিশান সেই বোট ক্লাব। আবার রূপগঞ্জে একটা জমিদার, নব্য জমিদার যেটা হয় আর কি, নারায়ণগঞ্জে রূপগঞ্জ বাড়ি তার হচ্ছে গোপালগঞ্জে, রিটায়ারমেন্টের পরে সেখানে যে বসবাস করার কথা, অথবা ঢাকায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জেও তার একটা আনন্দ হাউজিং সোসাইটিতে এরকম 24 কাঠা একটা আলিশান, এবং মিনিমাম কোনো মিডিয়া বলছে যে 10 কোটি টাকার উপরে সেই বাড়িটা। বলা হচ্ছে যে এক পাশে ড্যামরা ইসাপুর সড়ক, অন্য পাশে আনন্দ হাউজিং সোসাইটির কৃত্রিম লেক। লেকের পাশে 24 কাঠা জায়গা জুড়ে লাল রঙের আলিশান ডুপ্লেক্স। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকার এই বাড়ির মালিক পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। 8 বছর আগে এলাকার প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে 1,83,00,000 টাকায় 55% জায়গা কেনেন তিনি। পরের বছর 4 আগে এই জমিতে ওই বাড়ি করেন তিনি। তার ওই বাড়ি ঘিরে স্থানীয় মানুষদের মধ্যে তৈরি হয়েছে নানা গল্প, রহস্য। বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে গিয়ে দেখা যায় লাল ইটের দোতলা বাড়ি, কাঠের কারুকাজ করা সদর দরজা, দেয়ালে শীততাপ যন্ত্র আর সিসিটিভি ক্যামেরা। বাড়ির প্রধান ফটকের কাছে যেতেই ভেতর থেকে 2টি কুকুর দৌড়ে এসে চিৎকার করতে থাকে। ফটকের পাশের একটি কক্ষ থেকে বেরিয়ে আসেন বাড়ির তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ। বাড়ির ভেতরে দাঁড়িয়েই তিনি বলেন 1.5 মাস ধরে বাড়ির দেখভালের দায়িত্বে আছেন তিনি।
এই সময় বেনজিরের পরিবারের কেউ এখানে আসেননি। বাড়ির বাইরে থেকে ভেতরে দেশি জাতের কিছু মোরগ মুরগি, একটি বড় খাঁচায় 2টি ম্যাকাও জাতের পাখি এবং কিছু পাখির খালি খাঁচা দেখা যায়। এছাড়া বাড়ি জুড়ে কিছু ফুল, ফল ও ঔষধি গাছ দেখা যায়। বাড়ির ভেতরে প্রবেশ করতে চাইলে আব্দুল্লাহ জানান, বাড়ি দেখভাল করলেও ভবনে ভেতরে প্রবেশে তাদের অনুমতি নাই। ভবনের চাবি বেনজির আহমেদের পরিবারের কাছে। স্থানীয় লোকজন কিশোর তরুণকে উঁচু দেয়াল ঘেরা বাড়িটির পাশের লেকে ডুব সাঁতার কাটতে দেখা যায়। এ সময় কথা হয় 18 বছর এক তরুণের সঙ্গে। ওই বাড়ির বিষয়ে জানতে চাইলে তিনি একগাল হেসে বলেন, শুনছি বাইরের মতো বাড়ির ভেতরেও নাকি রাজপ্রাসাদের মতো, সব বিদেশি জিনিসপত্র। বেনজির দেশ ছাইড়া পালানোর পর রাইতের বেলা নাকি অনেক জিনিসপত্র সরাইয়া নিয়ে গেছে। বাড়িটি ঘুরে দেখার শখ ওই তরুণের সঙ্গে থাকা 15 বছরের এক তরুণীর। কিশোরের এমন শখের কারণ জানতে চাইলে সে জানান, বাড়ির ভেতরে একটা কাচের বাথরুম আছে, এইটা নাকি আমাগো ঘরের থেকেও বড়। আমি বাথরুমটা দেখতে চাই, মানে ঘরের থেকেও বড় বাথরুম, সেটা কেমন সেটা সে দেখতে চায়। মানে কি আর বলবো। বেনজিরের বাড়ির 300 মিটার দক্ষিণে কয়েক ঘরের বসতি। কথা হয় সেখানকার বাসিন্দাদের সঙ্গে। কুড়িগ্রামের আব্দুল গনি 17 বছর ধরে ওই এলাকায় ভাড়া থাকেন। গনির ঘর থেকে বেনজিরের বাড়ি দেখা যায়। গনি বলেন, প্রায় সময়ই পুলিশের সাইরেন বাজিয়ে গাড়ির বহর নিয়ে বাড়িতে আসতেন বেনজির। পুলিশের নিরাপত্তার কড়াকড়ির কারণে তখন বাড়ির পাশের সড়ক দিয়ে লোকজনের চলাচলও বন্ধ করে দেওয়া হতো। চিন্তা করেন অবস্থা, মানে একটা রাজত্ব, রাম রাজত্ব তৈরি করছে। বেনজিরের সঙ্গে মাঝে মধ্যে আসতেন চেনা অচেনা সঙ্গীত শিল্পী, নাটক, সিনেমার অভিনেতা অভিনেত্রীরা। তখন বাড়িতে গানের আসর বসত, গানের উচ্চ শব্দে ঘুমে ব্যাঘাত ঘটত স্থানীয় মানুষদের, কিন্তু কখনোই ভয় কিছু বলেননি। গনি জানান, আলো ঝলমলে বাড়িতে আসা লোকজনকে দূর থেকে দেখতেন তারা, তবে অন্তত 2 মাস ধরে বাড়িতে কোনো গাড়ির বহর আসতে দেখা যায়নি। আহারে, 3 দিন হলো বাড়িতে আগের মতো আলো জ্বলতে দেখা যায় না। তো এই হচ্ছে যে একজন বলছেন যে নাম প্রকাশ করার শর্তে ওই নারী বলেন, প্রতিবেশী এক নারী বলছেন যে বাড়ির জায়গা আছিল হিন্দুদের। প্রথমে হাউজিং এর লোকজন জবরদস্তি করে ওই জমি ভরাট করেন, পরে বেনজির জোর করে জায়গা কিনছে, এই জমিতে ঘর করছে, এত রং তামাশা করেছে, কোনোদিনও এলাকার মানুষের কাজ দেয় নাই, বাড়িতেও যাইতে দেয় নাই। এই বাড়ির ভেতরে কি হয়, কারা আসে, কি আছে, কিছুই আমরা জানি না। পুরো বাড়িটাই আমাদের কাছে আমাগো কাছে একটা রহস্য। আসলে রহস্য, মানে এই রহস্য ভেদ করা কঠিন। কি ছিল বেনজিরের, এত ধন সম্পদের মালিক কিভাবে হইল আল্লাহ? এইগুলি কি আসলে কখনো প্রকৃত সত্য উদ্ঘাটন হবে? এর আগে আমার এই চ্যানেলে বেনজিরের গডফাদারকে এই সংক্রান্ত 2টো ভিডিও করেছিলাম এবং ভিডিও দুটোতে বেনজিরের আসল গডফাদারকে খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। এবার এমন একজনকে পাওয়া গেল যিনি শুধু বেনজির না, বেনজির এবং আনারের অপকর্ম আড়াল করার প্রাণপণ চেষ্টা করছেন। সরকারের এই প্রভাবশালী মন্ত্রী মন্তব্য করেছেন, আনার চোরাচালানে যুক্ত ছিল এমন কথা আমরা বলিনি, এমনকি রাজনৈতিক কারণে তাকে হত্যা করা হয়েছে এমন কথাও নাকি সরকার বলেনি। পাশাপাশি বেনজির সম্পর্কে তিনি মন্তব্য করেছেন, বেনজিরের সম্পদের যে বিবরণ আসছে সেখানে কাগজপত্র ঠিক আছে, কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু তিনি কোনো অপরাধ করেছেন, তিনি সম্পদ দখল করেছেন, অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন এমন কোনো তথ্য নাকি এখন পর্যন্ত আসেনি। এবং তিনি বলছেন, যদি তদন্ত কর্মকর্তারা প্রমাণ করতে পারে তখন দেখা যাবে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। এটাও অবশ্য সেই তদন্ত কর্মকর্তাদের উপর একটা থ্রেট, যে যারা তদন্ত করছে তারা যদি খুঁজে বের করতে পারে, তাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছেন তিনি। কারণ মন্ত্রী নিজে বলেছেন এখন পর্যন্ত যে কাগজপত্র আসছে সেগুলো ঠিক আছে এবং সেখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, সেটা বড় কোনো অপরাধ না। আমরা এই মন্ত্রীর বক্তব্যগুলো একটু দেখি। তার আগে বেনজিরের এখন পর্যন্ত কি সম্পদের বিবরণ আমরা পেয়েছি সেগুলো একটু দেখে নেই। তারপর মন্ত্রীর মন্তব্যের সাথে আমরা মিলিয়ে বোঝার চেষ্টা করব তিনি কতটা
প্রাণান্তকর চেষ্টা করছেন বেনজিরকে বাঁচাতে, পাশাপাশি আনারকে ক্লিন চিট দিতে। বেনজিরের পরিবারের নামে এখন পর্যন্ত ঢাকায় 12টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক। এর মধ্যে গুলশানে 4টি ফ্ল্যাটের খোঁজ দুদক আগেই পেয়েছিল, নতুন করে সংস্থাটি আরও 8টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে। এর মধ্যে 6টি ফ্ল্যাট ঢাকার আদাবরের একটি ভবনে, 2টি বাড্ডায়, বাড্ডার ফ্ল্যাট 2টি বাণিজ্যিক বা অফিস স্পেস। এছাড়া দুদক বেনজির পরিবারের আরও প্রায় 76 বিঘা অর্থাৎ 25 একর জমির খোঁজ পেয়েছে। সব মিলিয়ে বেনজির পরিবারের নামে 697 বিঘা জমি পাওয়া গেছে। এবার দেখি মন্ত্রী কি বলছেন। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজিরের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি পুলিশ বাহিনীর প্রধান ছিলেন, আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কোনো ঘটনা ঘটেনি যে আমরা দায়ী করতে পারি। কাগজপত্র সঠিকভাবে আসছে, তিনি এখনকার কথা বলছেন, কাগজপত্র সঠিকভাবে আসছে, এখানে কোনো ভুলভ্রান্তি করে থাকলে তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা দেখা যাবে। অর্থাৎ তদন্তকারী কর্মকর্তাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ দিচ্ছেন তিনি, তারা যদি কিছু প্রমাণ করতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত বেনজিরের যে সম্পদের তথ্য আসছে, যে কাগজপত্র এসেছে সেগুলো সঠিকভাবে এসেছে, এবং এখানে যদি কিছু ভুলভ্রান্তি থাকে, অর্থাৎ বেনজির কোনো অপরাধ করেছেন, অন্যায়ভাবে সম্পদ অর্জন করেছেন, সেটা অন্তত স্বরাষ্ট্রমন্ত্রীর মনে হচ্ছে না। এতদিন পরে এসে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী বলছেন বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। বেনজির পালিয়ে গেছেন 4 মে, 23 এপ্রিল তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, এবং 1 মাস পরে এসেও স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেননি তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন। এবং তারপর এতগুলো দিন যাওয়ার পর 13ই জুন দুদকের আইনজীবী বলছেন বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে খুরশিদ আলম খান প্রথম আলোকে কথা বলেন। তিনি বলেন, বেনজির আহমেদের দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়া গেছে, এখন দুদক কমিশন যদি মনে করে তাহলে মামলা হবে। নিশ্চিতভাবে তিনি বলতে পারছেন না দুর্নীতি দমন কমিশন মামলা করবে কিনা। দুর্নীতি দমন কমিশন যদি মনে করে তাহলে এখন মামলা হতে পারে। এবং দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা যদি কিছু প্রমাণ করতে পারে তখন সেটা দেখা যাবে। অর্থাৎ মামলা হবে কিনা, মামলা হবে কিনা সেই কথাটা স্বরাষ্ট্রমন্ত্রীও স্পষ্ট করে বলছেন না, দুর্নীতি দমন কমিশনের আইনজীবীও স্পষ্ট করে বলতে পারছেন না। স্বাভাবিকভাবেই মন্ত্রী যখন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই মন্তব্য করেন, তারপর দুদক আইনজীবীর মামলা হবে কিনা সেটা নিয়ে সন্দেহ থাকাটা খুবই স্বাভাবিক। এবার আমরা একটু দেখি সাবেক এমপি, সাবেক বলতে হয় কারণ তার হত্যাকাণ্ডটা এখন নিশ্চিতভাবে প্রমাণিত, সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারকে কিভাবে ক্লিন চিট দেবার চেষ্টা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলছেন, আনার চোরাচালানে জড়িত তা কখনোই বলিনি। কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চোরাচালানে জড়িত ছিলেন এমন কথা কখনোই বলা হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমপির এলাকাটি সন্ত্রাসপ্রবণ, তাই হত্যার মোটিভ উদ্ঘাটনে তদন্ত চলছে। আমরা কখনো বলিনি যে চোরাচালান ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তিনি খুন হয়েছেন। তাহলে এতদিন ধরে ডিবি এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় পুলিশ যে দাবিগুলো করে আসছে এবং যেগুলো এতদিন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেগুলো সব কিছুই কি মিথ্যা ছিল? এমপি আনোয়ারুল আজিম আনারের বিরুদ্ধে যে ইন্টারপোলের রেড অ্যালার্ট ছিল সেটা কি মিথ্যা? এমপি আনোয়ারুল আজিম আনারের বিরুদ্ধে যে 22টা মামলা ছিল, যে 22টা মামলা 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তুলে নেওয়া হয়েছে, এবং তার মধ্যে স্বর্ণ চোরাচালান, অস্ত্র চোরাচালান, এমনকি হুন্ডি ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ ছিল, সেগুলো সবই কি ভুল ছিল? অবশ্যই সরকার সেটাই দাবি করতে পারে, কারণ তারাই আনারকে একবার ক্লিন চিট দিয়েছিল, তার বিরুদ্ধে থাকা 22টা মামলা তুলে নিয়েছিল এবং ইন্টারপোলের রেড অ্যালার্টও তুলে নেওয়া হয়েছিল 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। কিন্তু
হঠাৎ করে স্বরাষ্ট্রমন্ত্রী বেনজির এবং আনারকে বাঁচাতে চাইছেন কেন? কেন তাদের অপকর্ম আড়াল করতে চাইছেন? আমরা এর আগের ভিডিওতে যে আলোচনাটা করেছিলাম, যেখানে আমরা অনেকটা খুঁজে বের করতে সক্ষম হয়েছিলাম যে বেনজির যে অপরাধগুলো করেছে তার পেছনে তাকে নিয়োগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায় অবশ্যই ছিল, এবং স্বরাষ্ট্রমন্ত্রী যার দায়িত্ব একজন অপরাধী দেশে আছেন কিনা, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সঠিকভাবে কাজ করছে কিনা, গোয়েন্দা সংস্থাগুলো সঠিকভাবে কাজ করছে কিনা, সেগুলোর খোঁজ খবর রাখা। তিনি তখন বলেছিলেন 1 মাস পর, বেনজির দেশ থেকে পালানোর 1 মাস পর বলেছিলেন তার কাছে এই ব্যাপারে কোনো তথ্য নেই, তাকে জেনে জানাতে হবে। অথচ গণমাধ্যমে চৌঠামের পর থেকেই খবর প্রকাশিত হতে থাকে বেনজির পুরো পরিবার নিয়ে চৌঠামে সিঙ্গাপুর এয়ারলাইন্সে সিঙ্গাপুরে পালিয়ে গেছেন। সেখান থেকে তিনি দুবাইতে গেছেন, কোনো কোনো গণমাধ্যম দাবি করেছিল তিনি তুরস্কে গেছেন, কিন্তু তিনি দেশে নাই। এই তথ্যটা গণমাধ্যমে এসছে চৌঠামের পর থেকেই, অথচ জুনে এসেও স্বরাষ্ট্রমন্ত্রী এই সম্পর্কে তথ্য দিতে পারছেন না। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তথ্য থাকবে না, আমরা তাকে এতটাও অথর্ব মনে করি না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এতটাও অথর্ব মনে করি না। এবং কেন করি না সেটা আমি আমার সেই ভিডিওতে বলেছিলাম, এবং তখনই আমরা প্রাথমিকভাবে বেনজিরের একজন গডফাদারকে খুঁজে বের করেছিলাম। এবার বেনজিরের পাশাপাশি আমরা আনোয়ারুল আজিম আনারকে ক্লিনচিট দেওয়া একই চরিত্রের সন্ধান পেলাম।